আসসালামু আলাইকুম। কি অবস্থা এসএসসি পরীক্ষার্থী ভাইয়া আপুরা? সবাই ভালো আছো আশা করি। তোমাদের সাথে আমার এই ওয়ান শট সিরিজের কেমিস্ট্রি ইতিমধ্যে দুইটা ক্লাস নেওয়া হয়ে গিয়েছে। আজকে আমার 3 নম্বর ক্লাস তোমাদের সাথে। আজকে আমরা যে চ্যাপ্টারটা পড়বো সেটা হচ্ছে আমাদের কেমিস্ট্রির চ্যাপ্টার 10 এবং চ্যাপ্টার নাম হচ্ছে খনিজ সম্পদ, ধাতু, অধাতু। এই চ্যাপ্টারটাকে সবাই কম বেশি একটু ঝামেলা মনে করো, পরীক্ষায় একটু এড়িয়ে যেতে চাও, অ্যান্সার করতে চাও না। তো যাই হোক, আমরা তোমাদের জন্য এমন ভাবেই চ্যাপ্টারটা রেডি করেছি, ক্লাসটা রেডি করেছি যে প্রত্যেকটা টপিকের প্রশ্নই তোমাদের জন্য কাভার হয়ে যাবে, ঠিক আছে? তো আমাদের ক্লাসগুলো করলে, আগের ক্লাসগুলো যেরকম বলেছি আজকেও সেমই বলবো, এই ক্লাসগুলো করলে ইনশাল্লাহ এসএসসি পরীক্ষায় তুমি অ্যান্সার করতে আটকাবা না। আচ্ছা, তাহলে আমাদের এই চ্যাপ্টারের রোডম্যাপ কিরকম হবে, আমরা কিভাবে চ্যাপ্টারটা শেষ করব, এটাও নতুন করে বলার কিছু নেই। যারা ইতিমধ্যে আগের দুইটা ক্লাস করছো এটাও অবশ্যই জানো। আমরা প্রথমে চ্যাপ্টারের ইম্পর্টেন্ট প্রত্যেকটা টপিকের এমসিকিউ দেখে ফেলবো। এমসিকিউ গুলো দেখার পর তোমাদেরকে ইম্পর্টেন্ট সিকিউ গুলো দেখানো হবে। এখন ইম্পর্টেন্ট সিকিউ গুলোর মধ্যে একটু ভালো মতো খেয়াল করবে, আমাদের যে জ্ঞানমূলক প্রশ্ন এবং অনুধাবনমূলক প্রশ্ন অর্থাৎ সৃজনশীলের ক এবং খ, এইগুলো আমরা শুধুমাত্র তোমাদেরকে সাজেশন হিসেবে দিচ্ছি, ঠিক আছে? এগুলো আমরা ক্লাসের মধ্যে সলভ করে দিচ্ছি না, কারণ স্বভাবতই ক্লাসের ডিউরেশনটা খুব বড় হয়ে যাবে এবং এত বড় ক্লাস শেষ সময় তোমরা করতে চাবে না। তো আমরা তোমাদের এখানে সৃজনশীলের গ নাম্বার এবং ঘ নাম্বার কিভাবে অ্যাপ্রোচ করতে হয় সেটা শিখিয়ে দিব, ঠিক আছে? তো চলো আমরা শুরু করি আমাদের চ্যাপ্টার। প্রথমে আমরা এমসিকিউ দিয়ে শুরু করব, চলো। আচ্ছা, দেখো আমাদের প্রথম এমসিকিউতে কি বলা হয়েছে। আমাদের প্রথম এমসিকিউতে জানতে চাওয়া হয়েছে একটা আকরিকের সংকেতটা কি। দেখো, হেমাটাইট আকরিকের সংকেত কি? হেমাটাইট হচ্ছে আমাদের আয়রনের একটা আকরিক। আমরা জানি আমাদের আয়রনের অনেক ধরনের আকরিক হয়। হেমাটাইট হয়, তারপর হচ্ছে আমাদের লিমোনাইট হয়, আমরা সব কয়টাই দেখবো, ঠিক আছে? তারপর ম্যাগনেটাইট হয়। আচ্ছা, এখানে চেয়েছে হেমাটাইট আকরিকের সংকেত কোনটা। এই দেখো Fe2O3, প্রথমটাই হচ্ছে আমাদের হেমাটাইট আকরিকের সংকেত। তারপর খেয়াল করো এখানে কি দেওয়া আছে, Fe2O3 3H2O, এটা হচ্ছে আমাদের ম্যাগনেটাইটের সংকেত। এটা হচ্ছে আমাদের ম্যাগনেটাইটের সংকেত। আমাদের কিন্তু এই চ্যাপ্টার থেকে যতগুলা ইম্পর্টেন্ট আকরিকের সংকেত আছে সব কয়টা খুব ভালোভাবে মনে রাখতে হবে। এগুলা পরীক্ষায় আসার জন্য খুবই ইম্পর্টেন্ট, স্পেশালি এমসিকিউতে আসার জন্য এই যে আকরিকের সংকেতগুলা, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট। তারপর এটা দেখো Fe3O4, এটা কি আমাদের, আচ্ছা সরি আমি এখানে সম্ভবত একটু ভুল লিখেছি। আমাদের Fe3O4 এটা হচ্ছে ম্যাগনেটাইট, এটা হচ্ছে আমাদের ম্যাগনেটাইট, আর এটা হচ্ছে আমাদের লিমোনাইট। তাহলে এই সবগুলাই কি কি হচ্ছে আমাদের, সবগুলাই হচ্ছে আমাদের ধাতুর আকরিকের সংকেত। এগুলো হচ্ছে আমাদের আয়রনের আকরিকের সংকেত, এগুলো আমাদের মনে রাখতে হবে, ঠিক আছে? এই দেখো এখানে লেখা আছে যে এটা আমাদের ম্যাগনেটাইটের সংকেত Fe3O4, হেমাটাইটের সংকেত Fe2O3 এবং লিমোনাইটের সংকেত Fe2O3 3H2O। এই যে আমরা এখানে তোমাদেরকে দেখিয়ে দিলাম, ঠিক আছে? ওকে, চলো। পরবর্তী এমসিকিউ হচ্ছে কোনটি জিঙ্ক ধাতুর আকরিক। এমসিকিউটা কি, কোনটি জিঙ্ক ধাতুর আকরিক। দেখো এই যে গ্যালেনা, গ্যালেনা কার আকরিক? গ্যালেনা হচ্ছে আমাদের লেড বা সীসার আকরিক। লেড সালফাইড হচ্ছে গ্যালেনা। তারপর এখানে বলা হয়েছে সিন্নাবার, সিন্নাবার কার আকরিক? আমাদের সিন্নাবার হচ্ছে আমাদের মার্কারির আকরিক। সিন্নাবার হচ্ছে মার্কারির আকরিক। তারপর এখানে দেখো চ্যালকোসাইড বা চালকোসাইড, এটা হচ্ছে আমাদের কপার এর আকরিক। এটা হচ্ছে আমাদের কপারের আকরিক। আর এই যে ক্যালামাইন, ক্যালামাইন হচ্ছে আমাদের জিঙ্কের আকরিক। এটা হচ্ছে জিঙ্ক কার্বনেট। ক্যালামাইন হচ্ছে আমাদের জিঙ্কের আকরিক। চলো পরবর্তী প্রশ্ন, কোনটি দ্বারা গ্যালভানাইজিং করা হয়? আমরা জানি যেসব ধাতু দ্বারা সাধারণত গ্যালভানাইজিং করা হয়, জিঙ্ক তার মধ্যে সবচেয়ে বেশি কমন। এখানে যেহেতু জিঙ্ক আছে, অ্যান্সার হচ্ছে জিঙ্ক। জিঙ্ক দ্বারা গ্যালভানাইজিং করা হয়। পরবর্তী প্রশ্ন, কার্বন বিজারণ পদ্ধতিতে কোনটি নিষ্কাশন করা সম্ভব? সেম ভাবে কার্বন বিজারণ পদ্ধতিতে জিঙ্ক নিষ্কাশন করা সম্ভব। এই এমসিকিউ গুলো একদম খুবই বেসিক, তোমাদের সবার এটা নিয়ে কম বেশি আইডিয়া আছে আমি আশা করছি। তাই শেষ সময় এগুলো আমি এক্সপ্লেন করছি না কেন এটা কার্বন বিজারণ পদ্ধতিতে সম্ভব, ঠিক আছে? এরকম। পরবর্তী প্রশ্ন দেখো, পিতলে কপারের সংযুক্তি কত? আমরা কি জানি, পিতল, পিতল কি কি দিয়ে তৈরি? পিতল হচ্ছে আমাদের কপার প্লাস জিঙ্ক। কপার প্লাস জিঙ্ক এই দুইটা ধাতু দিয়ে তৈরি একটা সংকর ধাতু হচ্ছে পিতল। পিতলের মধ্যে কপারের পরিমাণ হচ্ছে আমাদের 65%, বাকিটুকু হচ্ছে আমাদের জিঙ্ক, ঠিক আছে? তাহলে পিতল কার কার সংকর ধাতু? কপার এবং জিঙ্কের সংকর হচ্ছে পিতল। পরবর্তী প্রশ্ন দেখো, কোনটি কপার এবং জিঙ্কের সংকর ধাতু? মাত্রই তো আমরা অ্যান্সার করলাম, তাই না? অ্যান্সারটা হচ্ছে পিতল। পিতল হচ্ছে আমাদের কপার এবং জিঙ্কের সংকর ধাতু। পরবর্তী প্রশ্ন দেখো, মরিচাহীন ইস্পাতে ক্রোমিয়ামের শতকরা পরিমাণ কত?
আমাদের ইস্পাতে যদি ক্রোমিয়াম সংযুক্ত থাকে, ক্রোমিয়াম হচ্ছে এরকম একটা ধাতু যেটা মরিচা পড়া রোধ করে, তাহলে এখানে বলা হয়েছে মরিচাহীন ইস্পাতে ক্রোমিয়ামের শতকরা পরিমাণ কত। মরিচাহীন ইস্পাতে ক্রোমিয়ামের শতকরা পরিমাণ হয় 18% বা 18%, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখো, ডুরালমিনে কপারের শতকরা সংযুক্তি কত, বা ডুরালমিনে কপারের শতকরা সংযুক্তি কত, এটা আমরা সবাই জানি 4%। পরবর্তী প্রশ্ন দেখো, কোনটি 1 atm চাপে বিশুদ্ধ সালফারের গলনাঙ্ক। বিশুদ্ধ সালফারের গলনাঙ্ক এক বায়ুমণ্ডলীয় চাপে বা 1 atm চাপে কত হয়, 115°C। পরবর্তী প্রশ্ন দেখো, আমাদের সালফিউরিক অ্যাসিড কোন ক্ষেত্রে বেশি ব্যবহৃত হয়। অ্যাকচুয়ালি সালফিউরিক অ্যাসিডকে বলা হয় আমাদের অ্যাসিডের রাজা, ঠিক আছে। সব ক্ষেত্রে এই অ্যাসিডের ব্যবহারটা আছে, শিল্প ক্ষেত্রে খুব বেশি ব্যবহার করা হয় আমাদের এই সালফিউরিক অ্যাসিডটা। আমাদের বই অনুযায়ী উত্তর হচ্ছে সাবান এবং ডিটারজেন্ট শিল্পে ব্যবহার করা হয়, ঠিক আছে, সালফিউরিক অ্যাসিড। পরবর্তী প্রশ্ন দেখো, আমাদের কি বলা হয়েছে, সালফার ডাই অক্সাইডের সঙ্গে অক্সিজেন যোগ করা হয়েছে, স্বাভাবিকভাবে উৎপন্ন হবে সালফার ট্রাই অক্সাইড। এই বিক্রিয়ায় কোনটি প্রভাবক হিসেবে ব্যবহার করা হয়। আমাদের সালফার ডাইঅক্সাইড থেকে সালফার ট্রাইঅক্সাইড তৈরি করার বিক্রিয়ায় প্রভাবক হিসেবে ব্যবহার করা হয় ভ্যানাডিয়াম পেন্টাঅক্সাইড। কি ব্যবহার করা হয়, ভ্যানাডিয়াম পেন্টাঅক্সাইড, V2O5। পরবর্তী প্রশ্ন আমাদের, খেয়াল করো, C12H22O11, এটা হচ্ছে আমাদের সাধারণ চিনির সংকেত, এর সঙ্গে সালফিউরিক অ্যাসিড যোগ করা হলো। এই সালফিউরিক অ্যাসিডটা কিন্তু মূলত এখানে একটা প্রভাবক হিসেবে কাজ করে, যার কাজ হচ্ছে নিরুদন করা। তাহলে সালফিউরিক অ্যাসিডটা হচ্ছে আমাদের একটা নিরোধক টাইপের প্রভাবক। নিরোধক মানে কি, এই যৌগ থেকে সে পানি শোষণ করে নিবে, এই যৌগ থেকে সে পানি শোষণ করে নিবে। তাহলে দেখো, এই যে এই যৌগ থেকে সে পানি শোষণ করে নিল। আচ্ছা, এখানে বলা হয়েছে এই বিক্রিয়ায় কোনটি প্রভাবক হিসেবে ব্যবহৃত হয়। দেখো, এই যে সালফিউরিক অ্যাসিড আমাদের বিক্রিয়কেও ছিল, উৎপাদেও সেম ভাবে অপরিবর্তিত হিসেবে রয়েছে, এই জন্য আমরা বলবো সালফিউরিক অ্যাসিডটা এই বিক্রিয়ায় প্রভাবক। এখানে চেয়েছে কোনটা প্রভাবক, তাই সালফিউরিক অ্যাসিড আমাদের এই বিক্রিয়ায় প্রভাবক। বোঝা গেল। আচ্ছা, পরবর্তী প্রশ্ন। আচ্ছা, আমাদের এইগুলাই ছিল চ্যাপ্টারের মোটামুটি ইম্পর্টেন্ট এমসিকিউ। এছাড়াও ওই চ্যাপ্টার থেকে যে টাইপের এমসিকিউ আসে আমি তোমাদের বলে দিচ্ছি। আরো কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ আছে, যেগুলো হচ্ছে আমাদের পার্সেন্টেজ সংক্রান্ত। আমাদের ভূপৃষ্ঠে কোন ধাতু কত পার্সেন্ট পাওয়া যায়, কোন অধাতু কত পার্সেন্ট পাওয়া যায়, কোনটা বেশি পাওয়া যায়। যেমন ধরো অক্সিজেনের কথা যদি বলি, অক্সিজেন পাওয়া যায় হচ্ছে আমাদের 46%। তারপর আমাদের হচ্ছে সিলিকন পাওয়া যায় 26 or 27%। এই টাইপের যে প্রশ্নগুলো। তারপর আমাদের অ্যালুমিনিয়াম কত পার্সেন্ট পাওয়া যায়, তারপর হচ্ছে আয়রন কত পার্সেন্ট পাওয়া যায়। এই পার্সেন্টেজটা কিন্তু আমাদের এমসিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট, তাই এই পার্সেন্টেজগুলো আমরা বই থেকে দেখে রাখবো, কেমন। তাহলে এই হচ্ছে আমাদের এমসিকিউ শেষ, এখন থেকে আমাদের সিকিউ শুরু হবে। সিকিউর মধ্যে আমরা জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক, অর্থাৎ সৃজনশীলের ক এবং খ, এগুলোর সাজেশন তোমাদেরকে দিচ্ছি, বাট ক্লাসের মধ্যে সলভ করাচ্ছি না। কেন, কারণ ক্লাসটা খুবই বড় হয়ে যাবে, ঠিক আছে। তাহলে চলো আমরা জ্ঞানমূলক এবং অনুধাবনগুলো এখান থেকে স্কিপ করব, কিন্তু এগুলো দেখো, এগুলা কিন্তু বোর্ডে এসে থাকে, এগুলা কিন্তু মোটামুটি ভালো ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো, প্রত্যেকটা প্রশ্নই কিন্তু বোর্ডে আসা, ঠিক আছে। তাহলে চলো আমরা এগুলা স্কিপ করে একদম আমাদের সৃজনশীলে চলে যাচ্ছি। আচ্ছা, চলো আমাদের এখান থেকে সিকিউ গ এবং ঘ এটা শুরু হচ্ছে, এবং এটাকেও আমরা টপিক ভিত্তিক ভাগ করেছি। যেমন দেখো, আমাদের ধাতু নিষ্কাশন টপিক থেকে কি ধরনের প্রয়োগমূলক এবং উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন আসে সেটা আমরা সবার আগে দেখতে চাই। তাহলে দেখো, এখানে একটা উদ্দীপক দেওয়া আছে, উদ্দীপকের দুইটা দৃশ্যপট আছে, দৃশ্যপট এ এবং দৃশ্যপট বি। দৃশ্যপট এ তে কি বলা হয়েছে, একটি হাইড্রোকার্বন যৌগে কার্বন শতকরা 80 ভাগ এবং আণবিক ভর 30। আচ্ছা, দৃশ্যপট বি তে কি বলা হয়েছে, একটি গুরুত্বপূর্ণ ধাতুর আকরিক হলো বক্সাইট। বক্সাইট কার আকরিক বলতো, বক্সাইট কার আকরিক, বক্সাইট একটি গুরুত্বপূর্ণ ধাতুর আকরিক। কোন গুরুত্বপূর্ণ ধাতুর আকরিক, বক্সাইট হচ্ছে আমাদের অ্যালুমিনিয়াম ধাতুর আকরিক। বক্সাইট হচ্ছে অ্যালুমিনিয়াম ধাতুর আকরিক। বক্সাইট থাকে আমাদের এরকম ফর্মে, দেখো, বক্সাইট থাকে আমাদের অ্যালুমিনিয়াম অক্সাইডের সঙ্গে পানি যুক্ত এই ফর্মে। তাহলে আমাদের বক্সাইট হচ্ছে অ্যালুমিনিয়াম ধাতুর আকরিক। আমাদের প্রশ্নে কি চেয়েছে, উদ্দীপকের দৃশ্যপট বি এর আকরিক হতে ধাতু নিষ্কাশন পদ্ধতি বর্ণনা করো। মানে আমাদের বলা হয়েছে বক্সাইট থেকে অ্যালুমিনিয়াম নিষ্কাশন পদ্ধতি বর্ণনা করতে হবে। কি করা লাগবে, বক্সাইট থেকে অ্যালুমিনিয়াম নিষ্কাশন পদ্ধতি বর্ণনা করা লাগবে। এখন একটা ধাতুর আকরিক থেকে একটা ধাতু নিষ্কাশন করার 4 থেকে 5টা কমন স্টেপ থাকে, তাই না, 4 থেকে 5টা কমন স্টেপ থাকে না। আমরা সেই স্টেপগুলোর আলোকে চেষ্টা করব প্রশ্নের উত্তরটা বর্ণনা করার। আমি তোমাদেরকে
অ্যাপ্রোচটা দেখিয়ে দিচ্ছি কিভাবে তোমরা অ্যাপ্রোচ করবে। আমি সব তোমরা যেভাবে খাতায় অ্যান্সার করবে সবটা তো এখানে বোর্ডে লিখে তোমাদেরকে বোঝানো সম্ভব না। আমি যতটুকু আমার পক্ষ থেকে পসিবল ততটুকু বোঝানোর চেষ্টা করছি, এবং আমি মুখে যা বলছি তার উপর গুরুত্ব দাও। তোমরা পরীক্ষা খাতায় এভাবে গুছিয়ে অ্যান্সার করবে, ঠিক আছে? তাহলে চলো, আমাদের কোনো ধাতুর আকরিক থেকে বিশুদ্ধ ধাতু নিষ্কাশনের প্রথম ধাপটা কি? প্রথম ধাপ হচ্ছে আকরিককে চূর্ণ বিচূর্ণকরণ। আকরিককে আকরিক চূর্ণ বিচূর্ণকরণ, এটা হচ্ছে আমাদের প্রথম ধাপ। আকরিক আকরিক চূর্ণ বিচূর্ণকরণ। কেমন? এই আকরিক চূর্ণ বিচূর্ণকরণ হচ্ছে আমাদের প্রথম ধাপ। দেখো, আমরা যখন কোনো ভূপৃষ্ঠ থেকে বা খনি থেকে কোনো আকরিক উত্তোলন করি, আকরিকটা কি হিসেবে থাকে? আকরিকটা কিন্তু অনেক বড় একটা দলা হিসেবে থাকে। এই দলাটাকে আমরা মেইনলি আকরিক বলে থাকি। একটা দলা বা পিণ্ড হিসেবে থাকে, পিণ্ডটাকে আমরা আকরিক বলি। এই আকরিক, এত বড় আকরিক থেকে তো আমরা বিশুদ্ধ ধাতু নিষ্কাশন করতে পারবো না ইজিলি, তাই না? তার মানে এই আকরিকটাকে আগে চূর্ণ বিচূর্ণ করা লাগবে। এই যে আমাদের বড় আহ আকরিকটা ছিল, আকরিকের বড় খণ্ডটা বা দলাটা, সেটাকে আমরা কি করব? আগে চূর্ণ বিচূর্ণ করতে হবে। চূর্ণ বিচূর্ণ করা বলতে অর্থাৎ একদম মিহি দানায়, একদম মিহি পাউডারের মতো দানায় আমরা পরিণত করব। কেমন? একদম পাউডারের মতো দানায় পরিণত করব। এই যে চূর্ণ বিচূর্ণ করা হয়, এই চূর্ণ বিচূর্ণ করা হয় আমাদের মেশিনারির সাহায্যে, যেটাকে বলা হয় জো ক্রাশার। জো ক্রাশার এবং বল ক্রাশার, ঠিক আছে? জো ক্রাশার, বল ক্রাশার। তাহলে আমরা জো ক্রাশার এবং বল ক্রাশারের সাহায্যে, আমি আরেকবার লিখছি, এটা মনে হয় বোঝা যাচ্ছে না ক্লিয়ারলি। জো ক্রাশার এবং বল ক্রাশারের সাহায্যে আমরা এই যে ধাতুর আকরিকটাকে চূর্ণ বিচূর্ণ করে ছোট ছোট একদম মিহি দানায়, পাউডারের মতো দানায় পরিণত করতে পারি, ঠিক আছে? আচ্ছা, এখন খেয়াল করো, আকরিকটা কিন্তু বিশুদ্ধ না, তার মধ্যে অনেকগুলো অপদ্রব্য রয়েছে যেগুলো আমাদের দরকার নেই। সেই অপদ্রব্যগুলোকে আমরা কি বলি? খনিজ মল বলি। আমরা যে আকরিকটাকে চূর্ণ বিচূর্ণ করলাম, এই আকরিকের চূর্ণ বিচূর্ণের সাথে খনিজ মলটাও যুক্ত না? তাহলে এই যে মিহি দানা বা পাউডার, তার সঙ্গে আমাদের খনিজ মলটাও কিন্তু যুক্ত। এখন আমাদের কি করা লাগবে? খনিজ মলটা কমানোর জন্য একটু আমাদের ইনিশিয়েটিভ বা আমাদের উদ্যোগ নেওয়া লাগবে খনিজ মলটা কমানোর জন্য। তাহলে দ্বিতীয় স্টেপ কি হবে আমাদের? দ্বিতীয় স্টেপ হবে আমাদের ঘনীকরণ। আকরিককে ঘনীকরণ, ঠিক আছে? এখন আকরিককে আমরা ঘনীকরণ করতে পারি দুইটা পদ্ধতিতে। আকরিককে ঘনীকরণ করা যায় দুইটা পদ্ধতিতে। ঘনীকরণ কেন করা হয়? এই যে খনিজ মলটা কমানোর জন্য ঘনীকরণ করা যায় দুইটা পদ্ধতিতে। একটা হচ্ছে আমাদের ভৌত পদ্ধতি, একটা হচ্ছে রাসায়নিক পদ্ধতি। ভৌত পদ্ধতিকে আমরা আরো কতগুলো ভাগে ভাগ করতে পারি, যেমন হাইড্রোলাইটিক পদ্ধতি, তেল ফেনা ভাসমান পদ্ধতি। আমরা এখন সেগুলা যাচ্ছি না, যেহেতু এটা আমাদের একটা অক্সাইড, যেহেতু অ্যালুমিনিয়াম অক্সাইড এটা, তাই আমরা একে ঘনীকরণ করব রাসায়নিক পদ্ধতিতে। তাহলে ঘনীকরণ আমরা কোন পদ্ধতিতে করছি? ঘনীকরণ আমরা করব একে রাসায়নিক পদ্ধতিতে। আমরা একে ঘনীকরণ করব রাসায়নিক পদ্ধতিতে। এখন রাসায়নিক পদ্ধতিতে ঘনীকরণ করার কতগুলো স্টেপ আছে, তাই না? তাহলে চলো আমরা স্টেপগুলো লিখছি। আমাদের প্রথম স্টেপ কি হবে? প্রথম স্টেপ কি হবে? এই যে আমাদের বক্সাইডটা ছিল, বক্সাইডের সংকেত কি? এটা হচ্ছে বক্সাইডের সংকেত। এই বক্সাইডকে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে বিক্রিয়া করে সোডিয়াম অ্যালুমিনেট উৎপন্ন করব। প্রথমে কি করব? বক্সাইডকে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে সোডিয়াম অ্যালুমিনেট উৎপন্ন করব। সোডিয়াম অ্যালুমিনেট হচ্ছে, তাহলে আমরা কি করলাম? সোডিয়াম অ্যালুমিনেট উৎপন্ন করলাম, এর সঙ্গে বাই প্রোডাক্ট হিসেবে পানি তৈরি হবে, ঠিক আছে? পানি তৈরি হবে। এই দেখো, খেয়াল করো, আমরা রাসায়নিক ভাবে আমাদের আকরিকটাকে ঘনীকরণ করার জন্য তাকে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করিয়ে সোডিয়াম অ্যালুমিনেট উৎপন্ন করলাম। তারপর আমরা এই সোডিয়াম অ্যালুমিনেটটাকে আমরা কিন্তু এখানে একটা উত্তপ্ত করে তৈরি করি। মনে রাখা লাগবে, আমাদের এই বিক্রিয়ার প্রভাবক কিন্তু তাপ, উত্তপ্ত করে তৈরি করা লাগে। এবং এই যে সোডিয়াম অ্যালুমিনেট তৈরি হচ্ছে, এটাও কিন্তু উত্তপ্ত অবস্থায় থাকে। এই উত্তপ্ত সোডিয়াম অ্যালুমিনেটের সাথে যদি আমরা পানি যোগ করি, বা উত্তপ্ত সোডিয়াম অ্যালুমিনেটকে যদি আমরা পানিতে নিয়ে যাই,
তখন আমাদের কি রিঅ্যাকশন দেখা যাবে? দেখা যাবে আমাদের এই যে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড সে পানির নিচে এরকম অধঃক্ষেপ বা তলানি হিসেবে পড়বে, ঠিক আছে? তাহলে আমরা কি করলাম? বক্সাইড অ্যালুমিনিয়ামের আকরিক সংকেত কি? Al2O3 2H2O, ঠিক আছে? তার সাথে আমরা ক্ষার সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করলাম, উত্তপ্ত সোডিয়াম অ্যালুমিনেট উৎপন্ন করলাম। এই সোডিয়াম অ্যালুমিনেটকে আমরা যদি পানিতে যোগ করি আমরা তাহলে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের অধঃক্ষেপ পাচ্ছি। কি পেলাম? অধঃক্ষেপ। তাহলে এই হচ্ছে আমাদের ঘনীকরণ পদ্ধতি। দেখো অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডটা কিন্তু অধঃক্ষেপ হয়ে তলানি হিসেবে আমাদের এই যৌগের পাত্রের নিচে জমা পড়ে গেল, তাই না? সেই কিন্তু অধঃক্ষেপ হিসেবে আমাদের পাত্রের নিচে জমা রইল। আচ্ছা, এই গেল আমাদের দুইটা স্টেপ। তারপর হচ্ছে আমাদের 3 নাম্বার স্টেপ আসবে। আমাদের 3 নাম্বার স্টেপ কি হবে? স্টেপ নাম্বার 3। এই যে আমরা এই ঘনীকরণ করলাম আকরিকটাকে, এখন এই ঘনীকৃত আকরিকটাকে আমরা অক্সাইডে রূপান্তর করব। কি করব? অক্সাইডে রূপান্তর করব। ঘনীকৃত আকরিকটাকে আমরা অক্সাইডে রূপান্তর করব। আমরা এই যে ঘনীকৃত আকরিকটাকে অক্সাইডে রূপান্তর করব। কিভাবে অক্সাইডে রূপান্তর করব? এই যে আমাদের অধঃক্ষিপ্ত হওয়া অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডটা তাকে আমরা আলাদা করে আমরা তাকে 1100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি আমরা এই অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডটাকে আলাদা করে 1100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করি, তখন দেখা যাবে আমাদের বিশুদ্ধ অ্যালুমিনিয়াম অক্সাইড পাওয়া যাবে। তাহলে আমরা কি করলাম? অক্সাইডে রূপান্তর করার জন্য আমাদের এখানে উৎপন্ন অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড যেটা অধঃক্ষিপ্ত হয়ে তলানি হিসেবে জমা পড়েছিল সেটাকে আলাদা করে আমরা 1100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করলাম এবং বিশুদ্ধ অ্যালুমিনিয়াম অক্সাইড উৎপন্ন করলাম। তাহলে দেখো আমাদের 3টা স্টেপ শেষ। আমরা আমাদের পরবর্তী স্টেপটা এই পেজে লিখছি। আমরা আসি আমাদের চতুর্থ স্টেপে। চতুর্থ স্টেপ এখন আমরা কি করব? বিশুদ্ধ অ্যালুমিনিয়ামটাকে চাই, এটাই তো আমাদের টার্গেট ছিল, তাই না? তাহলে বিশুদ্ধ অ্যালুমিনিয়ামটাকে আমরা কিভাবে নিষ্কাশন করব? তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় বিশুদ্ধ অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশন। তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় বিশুদ্ধ অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশন। এই যে এটা হচ্ছে আমাদের ফাইনাল স্টেপ। এই স্টেপের মাধ্যমে কিন্তু আমরা অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশন করব, ঠিক আছে? আমরা এই স্টেপের মাধ্যমে আমাদের যে টার্গেট ছিল অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশন করা, আমরা সেটা এই স্টেপের মাধ্যমে করব। আচ্ছা, তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশন করার জন্য প্রথমে দেখো আমাদের বিগত স্টেপে কি ছিল? অ্যালুমিনিয়াম অক্সাইড তৈরি হয়েছিল, তাই না? এখন অ্যালুমিনিয়াম অক্সাইডটাকে আমাদের টার্গেট হচ্ছে অ্যালুমিনিয়াম এবং অক্সিজেনের আলাদা আলাদা আয়নে কনভার্ট করা। আমরা যদি আলাদা আলাদা আয়নে পরিণত করি তখন আমরা তাকে তড়িৎ বিশ্লেষণ করব এবং বিশুদ্ধ অ্যালুমিনিয়াম পাবো। তাহলে এই অ্যালুমিনিয়াম অক্সাইডটাকে দেখো, এটা হচ্ছে আমাদের এখানে প্রথম স্টেপ। এই যে অ্যালুমিনিয়াম অক্সাইডটাকে আমরা আবার উত্তপ্ত করব। কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়? 800 ডিগ্রি সেলসিয়াস থেকে 1000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমরা অ্যালুমিনিয়াম অক্সাইডটাকে উত্তপ্ত করছি। এবং এইখানে কিন্তু আমাদের একটা বিগালক থাকতে হবে। কি থাকতে হবে? বিগালক হচ্ছে এখানে ক্রায়োলাইট। এখন প্রশ্ন করতে পারো বিগালক কি ভাইয়া? বিগালক হচ্ছে এরকম একটা পদার্থ যেটা আমাদের এই যে প্রধান বিকারক তার গলনাঙ্ক কমিয়ে দেয়, ঠিক আছে? ধরো অ্যালুমিনিয়াম অক্সাইডের গলনাঙ্ক 800 থেকে 1000 না, আরো বেশি, ঠিক আছে? কিন্তু এত তাপ আমরা অপচয় করতে চাচ্ছি না, আমরা চাচ্ছি যেন আরো কম তাপমাত্রায় এই অ্যালুমিনিয়াম অক্সাইডটাকে আমরা গলিয়ে ফেলতে পারি। এখন যেন কম তাপমাত্রায় আমরা অ্যালুমিনিয়াম অক্সাইডটাকে গলিয়ে ফেলতে পারি সেই জন্য আমরা এখানে বিগালক যোগ করব। এই অ্যালুমিনিয়াম অক্সাইডকে কম তাপমাত্রায় গলানোর জন্য আমাদের কোন বিগালক ব্যবহার করতে হবে? এই যে ক্রায়োলাইট বিগালকটা ব্যবহার করতে হবে, কেমন? তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? দেখো এখান থেকে আমরা পাচ্ছি আয়ন উৎপন্ন হচ্ছে।
অ্যালুমিনিয়ামের অ্যালুমিনেট আয়ন এবং এখানে হচ্ছে আমাদের অক্সিজেনের আয়ন। ঠিক আছে, এই যে আমাদের আয়ন তৈরি হয়ে গেল, এই যে আয়নগুলো তৈরি হয়ে গেল, এখন আমরা তাদেরকে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় বিশুদ্ধ অ্যালুমিনিয়াম উৎপন্ন করতে ব্যবহার করতে পারবো। তাহলে এখন হচ্ছে আমাদের তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া আমরা দুইটা দণ্ড ব্যবহার করে থাকি, ধাতব দণ্ড। একটা হচ্ছে আমাদের অ্যানোড, একটা হচ্ছে ক্যাথোড। অ্যানোডে একটা বিক্রিয়া হয়, ক্যাথোডে একটা বিক্রিয়া হয়, দুইটা মিলেই তো আমাদের তড়িৎ বিশ্লেষণ, তাই না? তাহলে আমরা এখানে অ্যানোডে এবং ক্যাথোডে বিক্রিয়া দেখাবো। ঠিক আছে, আমাদের অ্যানোডে এবং ক্যাথোডে বিক্রিয়া দেখাবো, অ্যানোডে এবং ক্যাথোডে। খেয়াল করো, আমাদের এখানে যে অ্যালুমিনিয়াম আয়ন এবং অক্সিজেন আয়ন উৎপন্ন হয়েছিল, এখানে এই যে অক্সিজেন আয়নটা, এই অক্সিজেন আয়নটা আমাদের কি করবে, তারা ইলেকট্রন ত্যাগ করে অক্সিজেনে পরিণত হবে। অক্সিজেন আয়ন ইলেকট্রন ত্যাগ করে অক্সিজেনে পরিণত হবে। অ্যানোডে কি হবে আমাদের? অ্যানোডে তো ইলেকট্রন ছাড়বে, তাই না? অ্যানোডে অক্সিজেন আয়ন ইলেকট্রন ত্যাগ করবে, ইলেকট্রন ত্যাগ করলো, আর তারা পরিণত হলো কিসে? পরিণত হলো অক্সিজেনে। ঠিক আছে, আর অ্যানোডে এই যে ইলেকট্রনগুলো ত্যাগ করলো, এই ত্যাগকৃত ইলেকট্রনগুলোর এখন কি হবে? এই ত্যাগকৃত ইলেকট্রনগুলো আমাদের অ্যালুমিনিয়াম গ্রহণ করবে। এই যে অ্যালুমিনিয়াম আয়ন ছিল, তারা এই ত্যাগকৃত ইলেকট্রনটাকে গ্রহণ করে কিসে পরিণত হবে? আমাদের অ্যালুমিনিয়াম ছিল, তারা ত্যাগকৃত ইলেকট্রনকে গ্রহণ করে বিশুদ্ধ অ্যালুমিনিয়ামে পরিণত হবে। কিসে পরিণত হইল? বিশুদ্ধ অ্যালুমিনিয়ামে পরিণত হইল। আমরা এটাকে এখানে মার্ক করে দিচ্ছি। এই হচ্ছে আমাদের বিশুদ্ধ অ্যালুমিনিয়াম। কেমন? তাহলে বোঝা গেল। আমরা আরেকবার দেখব প্রশ্নটা, উত্তরটা আরেকবার সামারাইজ করে দিচ্ছি। দেখো এখানে আমাদের কি বলা হয়েছিল, দৃশ্যপট বি এর আকরিক থেকে ধাতু নিষ্কাশন পদ্ধতি বর্ণনা করো। দৃশ্যপট বি এর আকরিক কি ছিল? বক্সাইট। বক্সাইট হচ্ছে আমাদের অ্যালুমিনিয়াম ধাতুর আকরিক। অ্যালুমিনিয়াম ধাতুর আকরিকের সংকেতটা কি? বক্সাইটের সংকেতটা কি? অ্যালুমিনিয়াম অক্সাইড সঙ্গে 2 অণু পানি। ঠিক আছে, এখন এখান থেকে আমরা কিভাবে বিশুদ্ধ অ্যালুমিনিয়াম, যে বিশুদ্ধ ধাতু নিষ্কাশন পদ্ধতিটা ব্যাখ্যা করব। দেখো, প্রথমে আমরা আকরিকটাকে চূর্ণ বিচূর্ণ করব। এত বড় আকরিকটাকে আমরা চূর্ণ বিচূর্ণ করব। প্রথমে জৌ ক্রাশারের সাহায্যে তাকে ছোট ছোট কণায় পরিণত করব, আবার বল ক্রাশার দিয়ে সেই ছোট ছোট কণাগুলোকে একদম মিহি পাউডার দানায় পরিণত করে দিব। এখন এই আকরিকটা কিন্তু বিশুদ্ধ ছিল না, তার মধ্যে কিছু অপদ্রব্য মিশ্রিত ছিল, যাদের আমরা বলে থাকি খনিজ মল। এই খনিজ মল কিন্তু যেহেতু আকরিকে ছিল, তারা এই যে আমাদের মিহি পাউডার দানা, এই দানার মধ্যেও থাকবে। তাই খনিজ মলটাকে কমানোর জন্য বা অপসারণ করার জন্য আমরা ঘনীকরণ করি, আকরিককে ঘনীকরণ করি। ঘনীকরণ করা যায় দুইটা পদ্ধতিতে, ভৌত এবং রাসায়নিক। ভৌত বিভিন্ন ধরন আছে, যেমন আমাদের হাইড্রোলাইটিক পদ্ধতি, তারপর হচ্ছে তেল ফেনা ভাসমান পদ্ধতি। এগুলোতে আমরা যাচ্ছি না, আমরা সরাসরি আসলাম রাসায়নিক পদ্ধতিতে। রাসায়নিক পদ্ধতিতে বক্সাইটের সঙ্গে আমরা যদি সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করি, কি তৈরি হচ্ছে? সোডিয়াম অ্যালুমিনেট। এই উত্তপ্ত সোডিয়াম অ্যালুমিনেটকে আমরা আবার পানির সঙ্গে বিক্রিয়া করে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের অধক্ষেপ বা তলানি তৈরি করছি। তারপর আমরা এই তলানিকৃত অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডটাকে আলাদা করে অক্সাইডে রূপান্তর করব। আলাদা করে 1100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তাপ দিলে তারা অক্সাইডে পরিণত হবে। ঠিক আছে, তারপর আসো, আমাদের এখানে কিন্তু অক্সাইডে পরিণত হলো। এখন আমাদের টার্গেট কি? বিশুদ্ধ অ্যালুমিনিয়াম নিষ্কাশন, তাই না? বিশুদ্ধ অ্যালুমিনিয়াম নিষ্কাশনের জন্য আমাদের আগে অক্সাইড থেকে আয়ন তৈরি করতে হবে। দেখো, অক্সাইড থেকে আমরা 800 থেকে 1000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তাপ প্রয়োগ করলাম ক্রায়োলাইট নামক বিগালকের উপস্থিতিতে। বিগালকের কাজ কি, এটা আমি আগেই বলে ফেলেছি, যদি ভুলে যাও টেনে আরেকবার দেখে নাও। ঠিক আছে, তাহলে এখানে ক্রায়োলাইট বিগালকের সাহায্যে এত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমরা অ্যালুমিনিয়াম অক্সাইডটাকে অ্যালুমিনিয়াম এবং অক্সিজেনের আয়নে কনভার্ট করছি। তারপর তড়িৎ বিশ্লেষণে আমাদের অ্যানোড এবং ক্যাথোডে দুইটা বিক্রিয়া হচ্ছে। অ্যানোডে কি হবে? এই যে অক্সিজেন আয়ন তৈরি হয়েছিল, তারা ইলেকট্রন ত্যাগ করে মুক্ত অক্সিজেনে পরিণত হবে। আর ক্যাথোডে কি হবে? এই যে অক্সিজেনগুলো অ্যানোডে ইলেকট্রন ত্যাগ করেছিল, এই ইলেকট্রনটা এখন গ্রহণ করবে কারা? এই যে অ্যালুমিনিয়াম আয়ন। ইলেকট্রন গ্রহণ করে তারা বিশুদ্ধ অ্যালুমিনিয়াম ধাতুতে পরিণত হবে। কেমন, বোঝা গেল? ক্লিয়ার? আশা করি সবার ক্লিয়ার হয়েছে। চলো আমরা আমাদের পরবর্তী প্রশ্নে যাই। পরবর্তী প্রশ্ন দেখো, এখানে বলা হয়েছে জিঙ্ক ব্লেন্ড। কেমন? জিঙ্ক ব্লেন্ড থেকে আমরা জিঙ্ক অক্সাইড এবং এক্স একটা গ্যাস পাচ্ছি। আচ্ছা ঠিক আছে, আমাদের আগে প্রশ্নটা পড়ি। উদ্দীপকে উল্লিখিত আকরিকের ধাতুটির বিশুদ্ধকরণ প্রক্রিয়া ব্যাখ্যা করো। তাহলে দেখো, উদ্দীপকে উল্লিখিত আকরিকের ধাতু, তাহলে আগে বের করা লাগবে এখানে আকরিক কোনটা। আকরিক হচ্ছে জিঙ্ক ব্লেন্ড। জিঙ্ক ব্লেন্ড মানে হচ্ছে আমাদের জিঙ্ক সালফাইড, এটা হচ্ছে জিঙ্ক ব্লেন্ড। জিঙ্ক ব্লেন্ড থেকে আমরা ধাতুর বিশুদ্ধকরণ প্রক্রিয়া, মানে জিঙ্কের বিশুদ্ধকরণ আমরা
জিঙ্কের বিশুদ্ধকরণ প্রক্রিয়া ব্যাখ্যা করতে হবে এখানে। আচ্ছা, এখন আমরা যদি জিঙ্ককে বিশুদ্ধ করতে চাই, প্রথমে আকরিক থেকে আলাদা করতে হবে, তাই না? তাহলে প্রথমে আমরা কি করব, আকরিক থেকে আলাদা করব। আমি এখানেই দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আমরা আকরিক থেকে আলাদা করব। খেয়াল করো, এই যে জিঙ্ক ব্লেন্ড আমাদের, জিঙ্ক সালফাইড, তার সাথে আমরা অক্সিজেন যদি যোগ করি, তার সাথে অক্সিজেন যোগ করলে বা তাকে আমরা জারণ করলে কি পাচ্ছি? পাচ্ছি আমরা জিঙ্ক অক্সাইড এবং সালফার ডাইঅক্সাইড। খেয়াল করো, সালফার ডাইঅক্সাইড, এখানে আমাদের এক্স গ্যাসটা হচ্ছে সালফার ডাইঅক্সাইড। আমি আর সমতাকরণ করে দেখাচ্ছি না, এই সমতাকরণ করা আসলে খুব ইজি জিনিসগুলো। আচ্ছা, আমাদের এখানে আসো, তাহলে আমরা এই এখন দেখো জিঙ্ক অক্সাইড পাইলাম। জিঙ্ক অক্সাইড থেকে তো আমাদের বিশুদ্ধ জিঙ্ক লাগবে, তাই না? আগে জিঙ্কটা আলাদা করতে হবে। দেখো, তাহলে জিঙ্কটা আলাদা করবো কিভাবে? আসলে এখানে বিশুদ্ধ হচ্ছে না, আমরা জিঙ্ক অক্সাইড থেকে জিঙ্কটাকে আলাদা আলাদা করছি। ওই জিঙ্কের মধ্যেও কিছু খনিজ মল বা আমাদের হচ্ছে অপদ্রব্য যুক্ত থাকবে, ওটাকে আমরা বিশুদ্ধকরণ প্রক্রিয়ায় বিশুদ্ধ করব। কেমন? এই জিঙ্ক অক্সাইডকে যদি আমরা কার্বন বিজারণ প্রক্রিয়ায় নেই, কার্বন বিজারণ প্রক্রিয়া কি হবে? কার্বন বিজারণ প্রক্রিয়ায় জিঙ্ক অক্সাইডের সঙ্গে কার্বনকে যোগ করব। যোগ করলে আমাদের এখানে জিঙ্ক তৈরি হচ্ছে আর কার্বন মনোক্সাইড তৈরি হচ্ছে। ঠিক আছে, তাহলে কার্বন বিজারণ প্রক্রিয়ায় জিঙ্ক অক্সাইড থেকে আমরা জিঙ্ক উৎপন্ন করলাম। এখন এই জিঙ্কটা কিন্তু বিশুদ্ধ না, এই জিঙ্কটা কিন্তু বিশুদ্ধ না, এটা হচ্ছে আমাদের অবিশুদ্ধ। ভালো মতো খেয়াল করো, এটা হচ্ছে আমাদের অবিশুদ্ধ। এই জিঙ্কটা কি আমাদের অবিশুদ্ধ। তাহলে আমরা এই অবিশুদ্ধ জিঙ্কটাকে কিন্তু বিশুদ্ধকরণ করতে হবে, এই প্রক্রিয়াটা আমাদের দেখাইতে হবে। তাহলে চলো আমরা পরবর্তী পেজে যাই। আমাদের এখানে কি করতে হবে? অবিশুদ্ধ জিঙ্ককে, অবিশুদ্ধ জিঙ্ক থেকে আমরা বিশুদ্ধ জিঙ্ক তৈরি করতে চাই, এটাই তো আমাদের টার্গেট, তাই না? অবিশুদ্ধ জিঙ্ক থেকে আমরা বিশুদ্ধ জিঙ্ক তৈরি করতে চাই। আচ্ছা, আমি এটা মার্ক করে দিচ্ছি এখানে। আমরা অবিশুদ্ধ জিঙ্ক থেকে বিশুদ্ধ জিঙ্ক তৈরি করতে চাই। অবিশুদ্ধ জিঙ্ক থেকে বিশুদ্ধ জিঙ্ক তৈরি করার সর্বোত্তম উপায় কোনটা? তড়িৎ বিশ্লেষণ, তাই না? সর্বোত্তম উপায় হচ্ছে তড়িৎ বিশ্লেষণ। তড়িৎ বিশ্লেষণ কিভাবে করব? তড়িৎ বিশ্লেষণের জন্য আমরা একটা পাত্র নেই, পাত্রের মধ্যে আমাদের জিঙ্কের দ্রবণ থাকবে, ঠিক আছে, ওটা উল্লেখ করছি না। আচ্ছা, আমি এটা আরেকবার মুছে সুন্দর করে আঁকানোর চেষ্টা করছি, খেয়াল করো। এই হচ্ছে আমাদের পাত্র। কেমন? এই পাত্রের মধ্যে আমরা দুইটা দণ্ড নেওয়া লাগবে, দুইটা ইলেকট্রোড নেওয়া লাগবে। ইলেকট্রোড গুলোকে বলা হয় অ্যানোড এবং ক্যাথোড। অ্যানোড এবং ক্যাথোড, খেয়াল করো। আমরা এখানে একটা, আচ্ছা, কালি চেঞ্জ করছি, তাহলে তোমরা ভালো মতো বুঝতে পারবে আশা করি। এই হচ্ছে আমাদের অ্যানোড, এই হচ্ছে অ্যানোড, আর এই হচ্ছে আমাদের ক্যাথোড। খেয়াল করো, এই হচ্ছে অ্যানোড, এই হচ্ছে ক্যাথোড। অবিশুদ্ধ জিঙ্ককে বিশুদ্ধ জিঙ্কে পরিণত করার ক্ষেত্রে আমরা অ্যানোড হিসেবে কি ব্যবহার করব? অ্যানোড হিসেবে ব্যবহার করব হচ্ছে আমরা অবিশুদ্ধ জিঙ্ক, অবিশুদ্ধ জিঙ্ক দণ্ড, অবিশুদ্ধ জিঙ্ক। এই দেখো, আমরা এখানে যে অবিশুদ্ধ জিঙ্কটা পেয়েছিলাম না, এই অবিশুদ্ধ জিঙ্কটাকে কিন্তু আমরা এখানে অ্যানোড হিসেবে ব্যবহার করব। কেমন? অ্যানোড হিসেবে ব্যবহার করব। অবিশুদ্ধ জিঙ্কটাকে আমরা অ্যানোড হিসেবে ব্যবহার করব। আর ক্যাথোড হিসেবে কাকে ব্যবহার করব? ক্যাথোড হিসেবে ব্যবহার করব আমরা বিশুদ্ধ জিঙ্ক পাতকে। ক্যাথোড হিসেবে ব্যবহার করব বিশুদ্ধ জিঙ্কের পাতকে। তাহলে খেয়াল করো, আমরা এখানে কি করলাম? তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি প্রয়োগ করছি। তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে অবিশুদ্ধ জিঙ্ককে বিশুদ্ধ জিঙ্কে পরিণত করার ক্ষেত্রে আমরা অ্যানোড হিসেবে ব্যবহার করলাম কাকে? এটা হচ্ছে আমাদের অ্যানোড, এটা হচ্ছে আমাদের ক্যাথোড। অ্যানোড হিসেবে ব্যবহার করলাম অবিশুদ্ধ জিঙ্ক দণ্ডকে, আর ক্যাথোড হিসেবে ব্যবহার করলাম আমরা বিশুদ্ধ জিঙ্কের পাতকে। এখন আমাদের এই বিক্রিয়ায় কি হবে? আমরা যখন বিদ্যুৎ চালনা করব, আমরা যখন বিদ্যুৎ চালনা করব, তখন আমাদের এই যে অ্যানোড ছিল, অ্যানোডে অবিশুদ্ধ জিঙ্ক ছিল, এই জিঙ্ক ইলেকট্রন ত্যাগ করে আমাদের জিঙ্ক 2+ পরিণত হবে এবং ইলেকট্রনটা এখানে সে ছেড়ে আসবে। সে ইলেকট্রন এখানে ছেড়ে আসবে এবং ছেড়ে সে জিঙ্ক আয়নে পরিণত হয়ে যাবে, ঠিক আছে? এই যে ইলেকট্রনটা ছাড়লো, ইলেকট্রনটা কি হবে আলটিমেটলি? এইখান দিয়ে কিন্তু এইখানে আসবে, ইলেকট্রনটা এইখানে চলে আসবে আমাদের বর্তনীটা কমপ্লিট করে, ঠিক আছে? এই যে ইলেকট্রনটা এখানে চলে আসলো, এখানে হচ্ছে ইলেকট্রন, এখানে আমাদের জিঙ্ক আয়ন। তাহলে এই জিঙ্ক আয়ন আমাদের এই ইলেকট্রনের প্রতি একটা আকর্ষণ অনুভব করবে না? তখন জিঙ্ক আয়ন এখানে গিয়ে ইলেকট্রন নিবে, ইলেকট্রন নিয়ে সে পরিণত হবে আমাদের
বিশুদ্ধ জিঙ্কে। এটা হচ্ছে একদম সরলতম এক্সপ্লেনেশন। কেমন? আবারও বলি, এই যে আমাদের তড়িৎ বিশ্লেষণের পাত্র, এর মধ্যে আমাদের আছে অ্যানোড, আছে ক্যাথোড। অ্যানোড হচ্ছে আমাদের অবিশুদ্ধ জিঙ্কের দণ্ড, আর ক্যাথোড হচ্ছে আমাদের বিশুদ্ধ জিঙ্কের পাত বা দণ্ড। এই অবিশুদ্ধ অ্যানোড, অবিশুদ্ধ জিঙ্ক দণ্ড যে অ্যানোডে আছে, তারা এখানে তড়িৎ চালনা করার ফলে ইলেকট্রন ত্যাগ করবে। ইলেকট্রন ত্যাগ করে তারা দ্রবণে জিঙ্ক আয়ন হিসেবে উন্মুক্ত হবে। কেমন? তারা ইলেকট্রন ত্যাগ করলো অ্যানোডের মধ্যে এবং জিঙ্ক আয়ন হিসেবে এই দ্রবণে তারা উন্মুক্ত হলো। এই যে ইলেকট্রনটা তারা ত্যাগ করলো, ইলেকট্রনটা তো এই সার্কিটটা কমপ্লিট করে আমাদের ক্যাথোডে গিয়ে পৌঁছাবে, তাই না? ক্যাথোডে গিয়ে ইলেকট্রনটা পৌঁছানোর পর এই যে জিঙ্ক আয়ন সেই ইলেকট্রনের প্রতি আকর্ষণ অনুভব করবে এবং ক্যাথোডে গিয়ে জমা হতে থাকবে। ক্যাথোডে গিয়ে ইলেকট্রন গ্রহণ করবে এবং সে বিশুদ্ধ জিঙ্ক ধাতু হিসেবে ক্যাথোডের গায়ে জমা হতে থাকবে। কেমন? তাহলে চলো আমরা এই পাশে অ্যানোড এবং ক্যাথোডের বিক্রিয়াটা একটু ভালো মতো এক্সপ্লেন করে দিচ্ছি তোমাদের জন্য। চলো এটা এক্সপ্লেন করে দিই। আমাদের হচ্ছে অ্যানোডে বিক্রিয়া, এই হচ্ছে আমাদের অ্যানোডে আর এই হচ্ছে আমাদের ক্যাথোডে। আচ্ছা, তাহলে আমাদের অ্যানোডে কি হচ্ছে খেয়াল করো। এই যে অ্যানোডে আমাদের জিঙ্কটা এখানে কিন্তু পুরোটাই অবিশুদ্ধ জিঙ্কের দণ্ড, তারা ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক আয়ন হিসেবে দ্রবণে উন্মুক্ত হচ্ছে। তাহলে আমরা লিখতে পারি অ্যানোডে যে আমাদের অবিশুদ্ধ জিঙ্ক ছিল, তারা ইলেকট্রন ত্যাগ করে এবং জিঙ্ক আয়ন হিসেবে দ্রবণে প্রবেশ করে। এই যে অবিশুদ্ধ জিঙ্কটা তারা ইলেকট্রন ত্যাগ করে এবং জিঙ্ক আয়ন হিসেবে দ্রবণে প্রবেশ করে। এই যে তারা ইলেকট্রনটা ত্যাগ করলো, এই ইলেকট্রনটা কিন্তু এই যে বর্তনী বা সার্কিটটা কমপ্লিট করে আমাদের ক্যাথোডে আসবে। ক্যাথোডে যখন ইলেকট্রনটা আসবে, আমাদের এই দ্রবণের জিঙ্ক আয়ন ইলেকট্রোডের প্রতি আকর্ষণ অনুভব করবে। আকর্ষণ অনুভব করার কারণে এই যে আমাদের দ্রবণে জিঙ্ক আয়নটা ছিল, জিঙ্ক আয়নটা তারা কি করবে? তারা হচ্ছে ইলেকট্রন গ্রহণ করবে। এই যে ক্যাথোডের ইলেকট্রনটাকে তারা গ্রহণ করবে, গ্রহণ করে বিশুদ্ধ জিঙ্ক হিসেবে ক্যাথোডের গায়ে জমা হবে। বিশুদ্ধ জিঙ্ক হিসেবে আমাদের ক্যাথোডের গায়ে জমা হতে থাকবে এবং ক্যাথোডটা একসময় ধীরে ধীরে পুরু হতে থাকবে। একসময় ক্যাথোডটা ধীরে ধীরে জিঙ্ক জমে জমে মোটা হতে থাকবে। ঠিক আছে? তারা আমাদের জিঙ্কে পরিণত হবে, বিশুদ্ধ জিঙ্কে পরিণত হবে। বোঝা গেল অবিশুদ্ধ জিঙ্কে জিঙ্কে পরিণত করা? ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমাদের এই প্রশ্নটা সলিউশন হয়ে গেল। কেমন? কিভাবে করলাম? আমরা প্রথমে এই আকরিক থেকে জিঙ্ককে আলাদা করলাম, অবিশুদ্ধ জিঙ্ককে। এই অবিশুদ্ধ জিঙ্ককে আমরা তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় বিশুদ্ধ জিঙ্কে পরিণত করলাম। কেমন? চলো পরবর্তী প্রশ্নে আমরা যাই। পরবর্তী প্রশ্ন এখানে বলা হয়েছে এ বি সি তিনটা মৌল, তাদের আকরিক হচ্ছে বক্সাইট, ক্যালামাইন এবং গ্যালেনা। আমাদের প্রশ্নে চাওয়া হয়েছে উদ্দীপকের সি মৌলের আকরিকের ঘনীকরণ প্রক্রিয়া বর্ণনা করো। উদ্দীপকের সি মৌলের আকরিক কোনটা? দেখো, সি মৌলের আকরিক হচ্ছে গ্যালেনা। এখন গ্যালেনা কার আকরিক? গ্যালেনা হচ্ছে আমাদের লেড সালফাইডের আকরিক। গ্যালেনা হচ্ছে আমাদের লেডের আকরিক বা লেড সালফাইড। গ্যালেনা হচ্ছে আমাদের লেডের আকরিক বা লেড সালফাইড। এখন আমাদের এখানে প্রশ্নে কি চেয়েছে? আকরিকের ঘনীকরণ প্রক্রিয়া বর্ণনা করো। আচ্ছা, আকরিকের ঘনীকরণ, দেখো আমরা একটা আকরিক থেকে যখন বিশুদ্ধ ধাতু বের করতে যাই, কয়েকটা স্টেপ ফলো করি না? প্রথম স্টেপটা হচ্ছে আকরিককে চূর্ণ বিচূর্ণ করে মিহি দানায় পরিণত করা। তারপর কি করি? ওই মিহি দানার মধ্যে যেহেতু খনিজ মল যুক্ত থাকে, ওই খনিজ মলটাকে আলাদা করার জন্য আমরা সেই আকরিকটাকে ঘনীকরণ করি। আমাদের এখানে চেয়েছে কিভাবে ঘনীকরণ করব। তাহলে ছোট একটা উত্তর হবে আমাদের, খেয়াল করো। এই লেড যেহেতু আমরা পরবর্তীতে পেজ অ্যাড করছি, আমাদের আকরিকটা কি? আকরিকটা হচ্ছে লেড সালফাইড। এখন দেখো, যেই সকল আকরিক মূলত সালফাইড জাতীয় আকরিক, আকরিক তো অনেক ধরনের হয়, অক্সাইড আকরিক হয়, সালফাইড আকরিক হয়। এই হচ্ছে আমাদের একটা সালফাইড আকরিক। সালফাইড আকরিককে যদি আমরা ঘনীকরণ করতে চাই, তখন আমরা যেই পদ্ধতি ইউজ করি সেটা হচ্ছে এক ধরনের ভৌত পদ্ধতি। দেখো, আমরা কিন্তু ঘনীকরণের জন্য ভৌত রাসায়নিক দুই ধরনের পদ্ধতি প্রয়োগ করতে পারি। আমরা কিন্তু অ্যালুমিনিয়াম অক্সাইডকে ঘনীকরণ করার জন্য আমরা রাসায়নিক পদ্ধতি দেখে এসেছি ইতিমধ্যে। এখন আমরা দেখব একটা ভৌত পদ্ধতি, যেই ভৌত পদ্ধতির নাম হচ্ছে আমাদের তেল ফেনা ভাসমান পদ্ধতি। তেল ফেনা ভাসমান পদ্ধতি। তেল ফেনা ভাসমান পদ্ধতি, আমি কিন্তু ইতিমধ্যে বলেছিলাম যে আমাদের ভৌতভাবে কোনো আকরিককে ঘনীকরণ করার জন্য কি কি পদ্ধতি থাকে।
হাইড্রোলাইটিক পদ্ধতি থাকে, তেল ফেনা ভাসমান পদ্ধতি থাকে, তাই না? তাহলে এটা হচ্ছে আমাদের তেল ফেনা ভাসমান পদ্ধতি। যেহেতু সালফাইড আছে, ভালো মতো মনে রাখবে, সালফাইড জাতীয় আকরিককে যখন আমরা ঘনীকরণ করতে যাব, তেল ফেনা ভাসমান পদ্ধতি অ্যাপ্লাই করব। তোমাদের মনে হতে পারে ভাই আপনি একটা প্রশ্ন সলভ করানোর সময় সেম কথা কেন বারবার রিপিট করছেন? দেখো, এই চ্যাপ্টারটা কিন্তু সবারই মোটামুটি একটু ঝামেলার মনে হয়, তাই আমি এই চ্যাপ্টারটা পড়ানোর সময় স্পেসিফিক্যালি লাইনগুলো বারবার রিপিট করছি, ঠিক আছে? আচ্ছা, তাহলে তেল ফেনা ভাসমান পদ্ধতি কিভাবে অ্যাপ্লাই করব? তেল ফেনা ভাসমান পদ্ধতি অ্যাপ্লাই করার জন্য আমাদের প্রথমে নেওয়া লাগবে একটা পাত্র বা বড় ড্রামের কথা চিন্তা করো। এটা হচ্ছে একটা বড় ড্রাম, যার মধ্যে আমরা এই যে আকরিকটাকে এখানে যুক্ত করলাম। ধরো এই হচ্ছে আমাদের লেডের আকরিক, আমরা আকরিকটাকে এখানে দিলাম, এই হচ্ছে আমাদের আকরিকটা, ঠিক আছে? তারপর আমরা কি করব? আমরা এই পাত্রের মধ্যে পানি যোগ করব। কি করব? পানি যোগ করব। প্রথমে কি করলাম? বড় ড্রাম বা পাত্রে আমরা এই আকরিকটাকে নিলাম, তারপর তার মধ্যে পানি যোগ করলাম। এখানে পানি যোগ করার পরে আমরা আরেকটা কাজ করব, যেটা হচ্ছে অল্প অল্প করে তেল যোগ করব, অল্প অল্প করে কিছু তেল যোগ করব। কি কি করব? প্রথমে আমরা বড় একটা ড্রাম বা পাত্র, তার মধ্যে আকরিকটাকে নিব, তার মধ্যে পানি যোগ করব এবং অল্প অল্প করে তেল যোগ করব। কেমন? এখানে আমরা অল্প অল্প করে তেল যোগ করছি। আচ্ছা, তারপর আসো, এখানে তেল যোগ করার পরে আমরা ফাইনালি এখানে এয়ার ফ্লো বা বায়ু প্রবাহ দিব। এখানে ফাইনালি কি করব? এয়ার ফ্লো বা বায়ু প্রবাহ দিব। এই হচ্ছে আমাদের বায়ু প্রবাহ। ফাইনালি কি আসবে? এয়ার ফ্লো বা বায়ু প্রবাহ, ঠিক আছে? এই বায়ু প্রবাহ দেওয়ার ফলে আমাদের এই যে সলিউশন বা এই যে আমাদের পাত্রের মধ্যে যে দ্রবণটা হয়েছিল, তার মধ্যে ঘূর্ণন সৃষ্টি হবে, এবং এই কারণে আমাদের এই যে আকরিক নিচে ছিল, এই আকরিক তেলের সঙ্গে মিশ্রিত হবে। তেলের সঙ্গে মিশ্রিত হয়ে সাবানের ফেনা রূপে ভাসমান হয়ে এই যে পানির উপরিভাগে তারা জমা হবে, পানির উপরিতলে জমা হবে, ঠিক আছে? এইভাবেই তেল ফেনা ভাসমান পদ্ধতিতে আমরা লেড সালফাইড বা গ্যালেনাকে আমরা ঘনীকরণ করতে পারি। লেডের আকরিক হচ্ছে লেড সালফাইড বা গ্যালেনা, তাকে আমরা কিভাবে ঘনীকরণ করতে পারি? তেল ফেনা ভাসমান পদ্ধতিতে ঘনীকরণ করতে পারি। তেল ফেনা ভাসমান পদ্ধতি কি? প্রথমে একটা পাত্র বা ড্রাম নিচ্ছি, তার মধ্যে আমরা আকরিকটাকে নিচ্ছি, তার মধ্যে পানি যোগ করছি, তারপর অল্প অল্প করে তেল যোগ করছি, সর্বশেষে কি করছি? আমরা বায়ু প্রবাহ চালনা করছি এই পাত্রের মধ্যে। বায়ু প্রবাহ চালনা করার ফলে আমাদের এই যে তেলের সঙ্গে মিশ্রিত হয়ে যাবে আমাদের আকরিকটা, মিশ্রিত হয়ে পানির উপরিভাগে এই যে সাবানের ফেনার মতো ভাসমান দেখা যাবে। এই কারণে এটাকে বলা হয় তেল ফেনা ভাসমান পদ্ধতি, ঠিক আছে? তারপরে এটাকে আমরা কোনো একটা স্প্যাচুলা, স্প্যাচুলা হচ্ছে এরকম আমাদের চামচ টাইপের একটা জিনিস, যেটা আমাদের কেমিক্যাল ল্যাবে ব্যবহার করা হয়। স্প্যাচুলা দিয়ে আমরা এটাকে আলাদা করব। এর উপরে তেল ফেনা ভাসমান, যে ফেনার মতো ভাসমান যে আমাদের আকরিকটা, সেটাকে আমরা স্প্যাচুলা দিয়ে আলাদা করব। পরবর্তী প্রশ্নে আসো। পরবর্তী প্রশ্ন হচ্ছে আমাদের আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে চ্যালকোসাইট। আচ্ছা, চ্যালকোসাইট হচ্ছে আমাদের কপারের আকরিক, এটা কিন্তু আমরা এমসিকিউ সলভ করার সময় বলেছিলাম। আচ্ছা, ঠিক আছে, চ্যালকোসাইটের সঙ্গে আসলে এখানে অক্সিজেন যোগ করা হচ্ছে, তাকে জারিত করা হচ্ছে এবং এক্স ওয়াই দুইটা পদার্থ উৎপন্ন হচ্ছে। তাহলে আমরা এখানে বিক্রিয়াটা একটু কমপ্লিট করে দেখি। এই হচ্ছে আমাদের কপারের আকরিক, ঠিক আছে? চ্যালকোসাইটের সঙ্গে আমরা কি করছি? অক্সিজেন যোগ করছি। অক্সিজেন যোগ করে আমরা আর হচ্ছে সালফার ডাইঅক্সাইড গ্যাস পাবো, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এখানে যে জিনিসগুলো পাচ্ছি এক্স এবং ওয়াই, তারা কি? তারা হচ্ছে আমাদের কিউপ্রিক অক্সাইড এবং সালফার ডাইঅক্সাইড গ্যাস। আচ্ছা, আমাদের প্রশ্ন হচ্ছে এক্স যৌগ হতে কাঙ্ক্ষিত ধাতু নিষ্কাশন ব্যাখ্যা করুন। আমাদের এক্স যৌগটা আমরা কি পেলাম? এক্স যৌগটা হচ্ছে আমাদের Cu2O বা কিউপ্রিক অক্সাইড। কিউপ্রিক অক্সাইড থেকে আমাদের কাঙ্ক্ষিত ধাতু নিষ্কাশন, কপারের অক্সাইড থেকে আমরা কোন ধাতু নিষ্কাশন করতে চাই? অবশ্যই কপারের অক্সাইড, তাই না? আমাদের টার্গেট হচ্ছে এই কপারের অক্সাইড থেকে আমরা কপার ধাতু নিষ্কাশন করব। এই হচ্ছে আমাদের প্রশ্নে চাওয়া প্রক্রিয়া। কিভাবে নিষ্কাশন করব ব্যাখ্যা করতে বলেছে। খেয়াল করো, কপার কপার হচ্ছে আমাদের সক্রিয়তা সিরিজের নিচের দিকে অবস্থিত একটা ধাতু। কপার মার্কারি তারা কিন্তু সক্রিয়তা সিরিজের যে রাসায়নিক সক্রিয়তা একটা সিরিজ আছে আমাদের, ওই সিরিজের নিচের দিকে অবস্থানকারী একটা ধাতু। এখন নিচের দিকে যে ধাতুগুলো অবস্থান করে তারা কিন্তু খুব কম সক্রিয় হয় এবং তারা স্ববিজারণ পদ্ধতিতে বা স্ববিজারণ প্রক্রিয়ায় তারা বিশুদ্ধ হয়, ঠিক আছে?
তাহলে কপার যেহেতু কম সক্রিয়, আমরা এখানে কারণটা কি লিখবো? সক্রিয়তা সিরিজে নিচের দিকে, সক্রিয়তা সিরিজে, সক্রিয়তা কপারের অবস্থান কোথায় আমাদের? সক্রিয়তা সিরিজের নিচের দিকে, সক্রিয়তা সিরিজের নিচের দিকে অবস্থিত হওয়ায় এই কপার আমাদের সক্রিয়তা সিরিজের নিচের দিকে অবস্থিত হয়। কপার হচ্ছে একটা কম সক্রিয় ধাতু, তাই কপার হচ্ছে কম সক্রিয়, কপার হচ্ছে কম সক্রিয় একটা ধাতু। তাই এই কপারকে যদি আমরা বিশুদ্ধ করতে চাই, কোন প্রক্রিয়া অবলম্বন করব? কপারের অবিশুদ্ধ অক্সাইড বা কপার কিউপ্রিক অক্সাইড থেকে যদি আমরা তাকে বিশুদ্ধ কপারে পরিণত করতে চাই, যদি আমরা তাকে বিশুদ্ধ করতে চাই, কোন প্রক্রিয়া অ্যাপ্লাই করব? স্ববিজারণ। কেমন? আমরা এখানে ব্যবহার করব স্ববিজারণ প্রক্রিয়া। তাহলে স্ববিজারণ প্রক্রিয়ায় কিভাবে আমাদের কপার আলাদা হবে? স্ববিজারণ প্রক্রিয়ায় কিভাবে কপার আলাদা হবে আমাদের? এই যে ছিল আমাদের, খেয়াল করো কি ছিল? কপারের অক্সাইড কিউপ্রিক অক্সাইড স্ববিজারণ বিক্রিয়ায় তার সঙ্গে অন্য কোনো বিজারক যুক্ত করার দরকার নেই। স্ববিজারণ বিক্রিয়ার সময় তার সাথে অন্য কোনো বিজারক যুক্ত করার দরকার নেই, সে নিজে নিজে বিজারিত হয়ে আমাদের বিশুদ্ধ ধাতুতে পরিণত হবে। এই হচ্ছে আমাদের বিশুদ্ধ কপার ধাতু, ঠিক আছে? তাহলে দেখো প্রশ্নে এক্স যৌগ হতে, এক্স যৌগটা কি ছিল আমাদের? কিউপ্রিক অক্সাইড বা কপারের অক্সাইড। এখান থেকে কাঙ্ক্ষিত ধাতু নিষ্কাশন, কাঙ্ক্ষিত ধাতু কোনটা? কপার। কাঙ্ক্ষিত ধাতু কিভাবে নিষ্কাশন করব? স্ববিজারণ প্রক্রিয়ায়। স্ববিজারণ প্রক্রিয়ায় কেন স্ববিজারণ প্রক্রিয়া? যেহেতু এটা কপার আমাদের সক্রিয়তা সিরিজে নিচের দিকে অবস্থানকারী একটা ধাতু, এটা কম সক্রিয় ধাতু, তাই সে স্ববিজারণ প্রক্রিয়ায় বিশুদ্ধ হতে পারবে। চলো পরবর্তী প্রশ্নে আমরা যাই। পরবর্তী প্রশ্ন হচ্ছে আমাদের কি কি টপিকে? দেখো নির্বাচিত সংকর ধাতু, কতিপয় ধাতু, সংকর ধাতুর ক্ষয় হওয়ার লক্ষণ, কারণ প্রতিকার, এই টপিকের উপরে আমাদের পরবর্তী প্রশ্নগুলো বেস্ট। তাহলে দেখো আমাদের এখানে একটা প্রশ্নে একটা উদ্দীপক দেওয়া হয়েছে, দুইটা বস্তু আছে, বস্তু এক্স এবং ওয়াই। এক্স এর মধ্যে শুধুমাত্র 99% লোহা বা আয়রন এবং 1% কার্বন আছে। আচ্ছা, তার মানে আমরা বলতে পারি যেহেতু লোহা আর কার্বন আছে, এক্স হচ্ছে আমাদের স্টিল, এক্স হচ্ছে আমাদের এক্স হচ্ছে আমাদের স্টিল। যেহেতু শুধু লোহা আর কার্বন আছে তাই সে স্টিল, ঠিক আছে? ওয়াই এ কি আছে? লোহা আছে, ক্রোমিয়াম আছে, নিকেল আছে, কার্বন আছে। দেখো লোহা আর কার্বনের সাথে ক্রোমিয়াম আর নিকেলও কিন্তু উপস্থিত ওয়াই যৌগে। যেহেতু ক্রোমিয়াম আর নিকেল উপস্থিত তাই সে হচ্ছে আমাদের স্টেইনলেস স্টিল। সে কি আমাদের স্টেইনলেস স্টিল। তাহলে আমাদের এক্স বস্তুটা কি? এক্স বস্তুটা হচ্ছে স্টিল। ওয়াই বস্তুটা কি? ওয়াই বস্তুটা হচ্ছে স্টেইনলেস স্টিল। এখন আমাদের প্রশ্ন জানতে চাওয়া হয়েছে এক্স এবং ওয়াই এর মধ্যে কোনটি অধিক টেকসই, বিশ্লেষণ করো। এখানে আবার কেন এটা আসলো? আচ্ছা, এটা হচ্ছে অ্যাকচুয়ালি 4 নম্বরের প্রশ্ন, তো এখানে 4 নম্বরটা মাঝে এসে পড়েছিল, আমি সাইড লিখে দিলাম। প্রশ্নটাকে আবারও বলি, এক্স এবং ওয়াই এর মধ্যে কোনটা অধিক টেকসই। দেখো নর্মালি আমাদের কমন সেন্সে কি আসে, দেখো আমরা দৈনন্দিন জীবনে বেশিরভাগ স্টিলের যেই সব জিনিসপাতি ব্যবহার করি সেগুলো কিন্তু নর্মাল স্টিল হয় না, এগুলো স্টেইনলেস স্টিল হয়। এখন কেন স্টেইনলেস স্টিল হয়? যেহেতু আমরা স্টেইনলেস স্টিল বেশি ব্যবহার করি তার মানে এটা অবশ্যই বেশি টেকসই। এখন আমাদের ব্যাখ্যা করা লাগবে স্টেইনলেস স্টিল কেন অধিক টেকসই। আমি এখানে কিছু পয়েন্ট অ্যাড করে দিচ্ছি। দেখো স্টেইনলেস স্টিলকে আমরা এসএস দ্বারা প্রকাশ করি, এসএস বা স্টেইনলেস স্টিল। এখন স্টেইনলেস স্টিল কেন বেশি টেকসই আমাদের খেয়াল করো, এই যে স্টেইনলেস স্টিল তার মধ্যে আমাদের ক্রোমিয়ামও আছে, নিকেলও আছে, ক্রোমিয়াম আছে, নিকেল আছে। এই যে নিকেল, নিকেল কিন্তু আমাদের এই বস্তুটার দৃঢ়তা অনেক বাড়ায় দেয়, এই জন্য সে বেশি টেকসই হয়। নিকেলের কাজ কি? নিকেল যে উপস্থিত, এই নিকেলের কাজ কি? নিকেল হচ্ছে দৃঢ়তা বৃদ্ধি করে, নিকেল হচ্ছে দৃঢ়তা বৃদ্ধি করে, দৃঢ়তা বৃদ্ধি করে মানে অধিক মজবুত করে, মানে অধিক টেকসই হয়, তাই না? নিকেলের কাজ হচ্ছে দৃঢ়তা বৃদ্ধি করা। আর এই যে ক্রোমিয়াম, ক্রোমিয়ামের একটা বিশেষ কাজ আছে, তার কাজ কি? তার কাজ হচ্ছে মরিচা পড়া রোধ করা। ক্রোমিয়াম কিন্তু মরিচা পড়া রোধ করে। আর যে আমাদের ক্রোমিয়াম ছিল স্টেইনলেস স্টিলে, নিকেল এবং ক্রোমিয়াম ছিল লোহা এবং কার্বনের পাশাপাশি। নিকেলের কাজ হচ্ছে দৃঢ়তা বৃদ্ধি করা, মজবুত করা, টেকসই করা। ক্রোমিয়ামের কাজ কি? মরিচা রোধ করা। ক্রোমিয়ামের কাজ হচ্ছে মরিচা রোধ করা। ক্রোমিয়ামের কি কাজ? ক্রোমিয়ামের কাজ হচ্ছে মরিচা রোধ করা। কেমন? এই দুইটা কারণে দেখো আমাদের স্টেইনলেস স্টিল বেশি মজবুত হয়, যে কোনো কাঠামো তৈরি করা যায়,
নিকেল থাকার কারণে। আর ক্রোমিয়াম থাকার কারণে মরিচা রোধ হচ্ছে, মানে অধিক দিন দীর্ঘদিন সে টেকসই বা স্থায়ী হচ্ছে। ঠিক আছে, তাহলে আমাদের এক্স এবং ওয়াই এর মধ্যে কোনটা অধিক টেকসই? ওয়াই বা স্টেইনলেস স্টিল হচ্ছে অধিক টেকসই। কেন বেশি টেকসই আমরা এখানে কারণটাও ব্যাখ্যা করে দিয়েছি। কেমন? পরবর্তী টপিক দেখো আমাদের খনিজ অধাতু। অধাতুর উপর হচ্ছে আমাদের পরবর্তী সিকিউ গুলো। এখানে দেখো প্রশ্নে আমাদের দুইটা বিক্রিয়া দেওয়া আছে। দেখো পটাশিয়াম এবং সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় পটাশিয়াম সালফেট উৎপন্ন হচ্ছে, ভালো। আবার 2 নং বিক্রিয়া একটা দেওয়া আছে আমাদের, দেখো H2S2O7, এটা কি? এটা হচ্ছে আমাদের অলিয়াম বা ধূমায়িত সালফিউরিক অ্যাসিড। H2S2O7টা কি? এটা হচ্ছে অলিয়াম বা ধূমায়িত সালফিউরিক অ্যাসিড। সে তার সাথে পানির বিক্রিয়া আমাদের 2X উৎপন্ন হচ্ছে। আচ্ছা, অলিয়ামের সঙ্গে আমাদের পানির বিক্রিয়া কি উৎপন্ন হয়? উৎপন্ন হয় আমাদের সালফিউরিক অ্যাসিড। এটা আমাদের মনে রাখতে হবে। অলিয়াম বা ধূমায়িত সালফিউরিক অ্যাসিড, তার সঙ্গে পানির বিক্রিয়া বা তার আর্দ্র বিশ্লেষণে কি তৈরি হবে? সালফিউরিক অ্যাসিড তৈরি হবে। ঠিক আছে, আমরা প্রশ্নটা দেখি। উদ্দীপকের এক্স যৌগটি জারণ এবং নিরোধন ধর্ম বিশ্লেষণ করো। এক্স যৌগটা কি আমাদের? এক্স যৌগটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড। এক্স যৌগটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড। সালফিউরিক অ্যাসিডের জারণ এবং নিরোধন দুইটা ধর্ম বিশ্লেষণ করতে বলা হয়েছে, মানে বুঝাইতে হবে সালফিউরিক অ্যাসিড সে জারণও করতে পারে, মানে সে একটা জারক, এবং সে নিরোধনও করতে পারে, মানে সে একটা নিরোধক। এই দুইটা ধর্ম ব্যাখ্যা করা লাগবে। তাহলে চলো আমরা এখানে খুব শর্টলি কোয়েশ্চেনগুলো অ্যান্সার করাই দিব। দেখো প্রথমে হচ্ছে আমাদের জারক হিসেবে H2SO4 বা সালফিউরিক অ্যাসিড, জারক হিসেবে সালফিউরিক অ্যাসিড, আর হচ্ছে আমাদের নিরোধক হিসেবে সালফিউরিক অ্যাসিড। জারক হিসেবে সালফিউরিক অ্যাসিড এবং নিরোধক হিসেবে সালফিউরিক অ্যাসিড। চলো আমরা এটা একটু ব্যাখ্যা করার চেষ্টা করি, কেন সালফিউরিক অ্যাসিড জারক নিরোধক উভয় বৈশিষ্ট্য উভয় হিসেবেই কাজ করতে পারে। কেমন? এই যে সালফিউরিক অ্যাসিড সে যে জারণ করতে পারে, মানে সে যে জারক, কিভাবে বুঝবো? একটা জারণ বিজারণ বিক্রিয়া দেখলেই বুঝবো অবশ্যই। তাহলে চলো একটা জারণ বিজারণ বিক্রিয়া আমরা দেখি। এখানে বিক্রিয়া লিখি, কপার সাথে যদি সালফিউরিক অ্যাসিড যোগ করি, সালফিউরিক অ্যাসিড যোগ করি, আমাদের কি উৎপন্ন হচ্ছে? কপার সালফেট। কপার সালফেট সাথে সালফার ডাইঅক্সাইড সাথে পানি তৈরি হচ্ছে। এখন আমরা জারণ জারণ সংখ্যা তো কিভাবে বের করে জানি, তাই না? আমরা যদি এই বিক্রিয়ার মধ্যে জারণ সংখ্যাটা দেখতে চাই, এখানে আমরা দেখব কপার যেহেতু মুক্ত, তার জারণ সংখ্যা 0। এই যৌগের মধ্যে আমাদের কেন্দ্রীয় মৌল সালফারের জারণ সংখ্যা +6 হবে। এখানে সালফারের জারণ সংখ্যা কত হচ্ছে? +4 হচ্ছে, যেহেতু দুইটা অক্সিজেনের জন্য -4, ব্যালেন্স করতে +4 দেওয়া লাগবে। আর এখানে হচ্ছে কপার সালফেট। কপার সালফেটের এখানে আমাদের কপারের জারণ সংখ্যা হচ্ছে +2। যেহেতু সালফেট একটা মূলক, তার সামষ্টিকভাবে জারণ সংখ্যা কত? -2। তাই ব্যালেন্স করার জন্য কপারের হচ্ছে +2 জারণ সংখ্যা হবে। এখানে খেয়াল করো, এই যে আমাদের কপারের জারণ সংখ্যা বৃদ্ধি পাইল, এখানে কি হইল? জারণ হইল। কি হইল? জারণ হইল। ঠিক আছে, আর এই যে এই যৌগটা এখানে সালফারের জারণ সংখ্যা হ্রাস পাইল, এখানে কি হইল? বিজারণ হইল। এখানে কি হইল? বিজারণ হইল। এখন দেখো আমরা জারক কাকে বলি? আমরা জারক কাকে বলি? জারক কাকে বলবো? জারক অন্যের জারণ ঘটায়। জারক হচ্ছে অন্যের জারণ ঘটাবে আর নিজে বিজারিত হবে। ঠিক আছে, জারক কি? অন্যের জারণ ঘটাবে এবং নিজে বিজারিত হবে। এখানে দেখো এই যে সালফিউরিক অ্যাসিড, সে বিজারিত হয়ে গেল না? সে বিজারিত হয়ে গেল না? এটাই হচ্ছে আমাদের সালফিউরিক অ্যাসিডের জারক হিসেবে ধর্ম বা তার জারণ ধর্ম। ঠিক আছে, এখন আসো নিরোধক হিসেবে কিভাবে ব্যবহৃত হয় আমাদের সালফিউরিক অ্যাসিড। নিরোধক বলতে কি বুঝো? নিরোধক হচ্ছে আমাদের এরকম একটা পদার্থ যেটা কোনো একটা যৌগের বন্ধন ভেঙে, কোনো একটা যৌগের বন্ধন ভেঙে তাকে তার মধ্য থেকে পানি শোষণ করে। তাহলে নিরোধক কি? কোনো একটা যৌগের বন্ধন ভেঙে তার মধ্য থেকে পানি শোষণ করবে। তার মানে আমরা চলো একটা যৌগ আগে দেখি। ধরো আমরা একটা অ্যালকোহল দেখছি। আমরা যদি ইথানল দেখি, ধরো এই হচ্ছে আমাদের একটা অ্যালকোহল ইথানল। এই ইথানলের মধ্যে যদি আমরা সালফিউরিক অ্যাসিডটাকে ব্যবহার করি, দেখবো সে তার নিরোধন ধর্ম দেখিয়ে এই যৌগ থেকে পানি শোষণ করে নেবে। এই যৌগ থেকে
পানি শোষণ করে নিবে এবং পরিণত হবে কিসে আমাদের, পরিণত হবে আমাদের ইথিলিন বা ইথিনে। ঠিক আছে, বোঝা গেল? তাহলে দেখলাম এই যৌগ থেকে সালফিউরিক অ্যাসিডটা পানি শোষণ করে ইথিন তৈরি করলো। এটা একটা নিরোধন ধর্ম। আমরা নিরোধন ধর্মটা বোঝানোর জন্য আরেকটা বিক্রিয়া দেখাই। ওই যে মনে আছে আমরা চিনির কথা বলেছিলাম, C12H22O11, চিনির কথা বলেছিলাম নিশ্চয়ই মনে আছে। তার মধ্যে যদি আমরা সালফিউরিক অ্যাসিড চালনা করি, তার মধ্যে যদি আমরা সালফিউরিক অ্যাসিড চালনা করি, আমাদের কি পাচ্ছি আমরা? তার মধ্যে সালফিউরিক অ্যাসিড চালনা করলে দেখা যাবে এখান থেকে কার্বন এবং পানি আলাদা হয়ে যাচ্ছে। এই যে পানিটাকে আলাদা করে শোষণ করে ফেললো না সালফিউরিক অ্যাসিডটা, তাই এটাই হচ্ছে তার নিরোধন ধর্ম। বোঝা গেল? তাহলে জারক হিসেবে তার জারণ ধর্ম এবং নিরোধক হিসেবে তার নিরোধন ধর্ম, দুইটি আমরা ব্যাখ্যা করলাম এখানে। এই যে প্রশ্নে জারণ এবং নিরোধন ধর্ম বিশ্লেষণ করো, এটা বিশ্লেষণ করা হয়ে গেছে আমাদের। চলো পরবর্তী প্রশ্নে আমরা যাই। খেয়াল করো এখানে কি বলা হয়েছে, জিঙ্ক ব্লেন্ড। জিঙ্ক ব্লেন্ড কি আমাদের? জিঙ্ক ব্লেন্ড হচ্ছে আমাদের জিঙ্ক সালফাইড। জিঙ্ক সালফাইড, এখানে যদি আমরা অক্সিজেন যোগ করি আমরা কি পাচ্ছি? অক্সিজেন যোগ করলে পাচ্ছি আমরা জিঙ্ক অক্সাইড এবং এক্স গ্যাস। জিঙ্ক অক্সাইড, জিঙ্ক অক্সাইড পাবো, আর পাবো হচ্ছে এক্স গ্যাস। এই এক্স গ্যাসটা কি আমাদের? এটা হচ্ছে সালফার ডাইঅক্সাইড। সালফার ডাইঅক্সাইড হচ্ছে আমাদের গ্যাস এক্স। সালফার ডাইঅক্সাইড হচ্ছে আমাদের এক্স গ্যাস। এই যে আমরা এখানে বিক্রিয়াটা দেখলাম, জিঙ্ক ব্লেন্ড বা জিঙ্ক সালফাইড থেকে আমরা এক্স গ্যাস উৎপন্ন করলাম। এক্স গ্যাসটা হচ্ছে সালফার ডাইঅক্সাইড। তারপর দেখো পরবর্তী স্টেপে সালফার ডাইঅক্সাইড বা এক্স, এখানে হচ্ছে আমাদের সালফার ডাইঅক্সাইড। সালফার ডাইঅক্সাইডের সঙ্গে অক্সিজেন যোগ করলে কি তৈরি হবে? সালফার ট্রাইঅক্সাইড। আচ্ছা, এখন সালফার ট্রাইঅক্সাইড থেকে দুই ধরনের বিক্রিয়া দেখানো হয়েছে। সালফার ট্রাইঅক্সাইড থেকে দুই ধরনের বিক্রিয়া দেখানো হয়েছে। তাহলে চলো আমরা এখানেই অ্যাড করি। এখানে আমরা অ্যাড করছি। দেখো এই যে আমরা বি পর্যন্ত আসলাম, আমরা সালফার ট্রাইঅক্সাইড উৎপন্ন করলাম। তাহলে সালফার ট্রাইঅক্সাইডের দুইটা বিক্রিয়া আছে, 1 নং বিক্রিয়া আর 2 নং বিক্রিয়া। আমরা আলাদা আলাদাভাবে লিখি। এই হচ্ছে আমাদের 1 নং বিক্রিয়া, এই হচ্ছে 1 নং বিক্রিয়া। সালফার ট্রাইঅক্সাইডের সঙ্গে সরাসরি পানি যোগ করে আমাদের তৈরি করা হয়েছে সি যৌগ। কি তৈরি করা হয়েছে? সি যৌগ। এখানে সিটা কি? সি হচ্ছে H2SO4। H2SO4, এখানে এটা কিন্তু গ্যাসীয় হবে। খেয়াল করো, সালফার ট্রাইঅক্সাইড একটা গ্যাস না? সে কিন্তু একটা গ্যাস। এই সালফার ট্রাইঅক্সাইড একটা গ্যাস। এই গ্যাসের সঙ্গে সরাসরি পানি যোগ করে আমাদের তৈরি করা হলো সালফিউরিক অ্যাসিড। এটাও কিন্তু হবে একটা গ্যাসীয়। এটা হচ্ছে আমাদের বাষ্পীয় সালফিউরিক অ্যাসিড। এটা আমাদের কিরকম? গ্যাসীয় বা বাষ্পীয় সালফিউরিক অ্যাসিড। বাষ্পীয় সালফিউরিক অ্যাসিডকে আমরা তেমন কোনো কাজে লাগাইতে পারি না। বাষ্পীয় সালফিউরিক অ্যাসিড তৈরি করা মানে আমাদের লস। ঠিক আছে, মনে রেখো। আচ্ছা, তারপর আসো আমাদের 2 নম্বর যে বিক্রিয়াটা, এটা একটু খেয়াল করো। এই হচ্ছে 2 নম্বর বিক্রিয়া। প্রথমে আমরা বি থেকে শুরু করব, সালফার ট্রাইঅক্সাইড থেকে। এটা কিন্তু একটা গ্যাস। আচ্ছা, সালফার ট্রাইঅক্সাইডকে কার মধ্য দিয়ে চালনা করা হচ্ছে? সালফিউরিক অ্যাসিডের মধ্য দিয়ে। কার মধ্য দিয়ে? সালফিউরিক অ্যাসিডের মধ্য দিয়ে চালনা করা হচ্ছে। এই যে সালফিউরিক অ্যাসিডের মধ্য দিয়ে চালনা করা হচ্ছে, এর কারণে কিন্তু সালফিউরিক অ্যাসিডটা এই সালফার ট্রাইঅক্সাইডকে শোষণ করে ফেলবে। ঠিক আছে, সালফিউরিক অ্যাসিডটা সালফার ট্রাইঅক্সাইডকে শোষণ করে ফেলবে। শোষণ করে কিসে পরিণত হবে? H2S2O7 বা অলিয়ামে পরিণত হইলো। এই যে ডি, এই ডি হচ্ছে আমাদের অলিয়াম বা H2S2O7। অলিয়াম বলতে কি বোঝায়? অলিয়াম হচ্ছে ধূমায়িত সালফিউরিক অ্যাসিড। ঠিক আছে, এটা হচ্ছে ধূমায়িত সালফিউরিক অ্যাসিড। খেয়াল করো, এটা কিন্তু গ্যাসিয়াস ফর্ম না, এটা হচ্ছে ধূমায়িত সালফিউরিক অ্যাসিড। এই ধূমায়িত সালফিউরিক অ্যাসিডকে যদি আবার পানির মধ্য দিয়ে চালনা করা হয়, আবার যদি পানির মধ্য দিয়ে চালনা করা হয়, আমাদের কি তৈরি হবে? এই সি তৈরি হবে। সি হচ্ছে আমাদের H2SO4। এটা হচ্ছে আমাদের লিকুইড। এটা হচ্ছে আমাদের লিকুইড H2SO4 তৈরি হইলো। তাহলে আমরা এখানে দুইটা বিক্রিয়া পুরোপুরি কমপ্লিট করলাম। এখন আমাদের প্রশ্নে কি চেয়েছে আমরা সেটা দেখব। উদ্দীপকের সি যৌগটি তৈরিতে, সি যৌগ কোনটা? সি যৌগ হচ্ছে আমাদের সালফিউরিক অ্যাসিড। এই সালফিউরিক অ্যাসিড তৈরিতে 1 নং অপেক্ষা 2 নং প্রক্রিয়া অধিক উত্তম। ঠিক আছে, কি বলা হয়েছে? 1 নং বিক্রিয়া থেকে আমাদের 2 নং বিক্রিয়াটা অধিক উত্তম। কেন? বিশ্লেষণ করা লাগবে। ঠিক আছে, তাহলে দেখো 1 নং বিক্রিয়ায় আমরা সালফার ট্রাইঅক্সাইড থেকে সরাসরি সালফিউরিক অ্যাসিড উৎপন্ন করলাম পানি যোগ করে, কিন্তু এটা কি হইলো? এটা কিন্তু গ্যাসীয় হইলো, তাই না? এই গ্যাসীয় সালফিউরিক অ্যাসিডটা ঘন কুয়াশা সৃষ্টি করে। এটা হচ্ছে ঘন কুয়াশা সৃষ্টি করে, ঘন কুয়াশা। এবং এটার ফলে স্বাস্থ্যেরও ক্ষতি হয় এবং আমরা এটাকে প্র্যাকটিক্যালি ইউজও করতে পারি না। আর 2 নং বিক্রিয়ায় দেখো সালফার ট্রাইঅক্সাইডের সাথে আমরা
সালফিউরিক অ্যাসিড যোগ করলাম, মানে সালফিউরিক অ্যাসিড চালনা করলাম সালফার ট্রাইঅক্সাইডের মধ্যে। এই সালফিউরিক অ্যাসিডটা সালফার ট্রাইঅক্সাইডটাকে শোষণ করে ফেলবো, শোষণ করে অলিয়াম বা ধূমায়িত সালফিউরিক অ্যাসিডে পরিণত হইল। তারপর এই ধূমায়িত সালফিউরিক অ্যাসিড বা অলিয়াম বা ডি, এই ডি থেকে আমরা পানি যোগ করে বা পানি চালনা করে উৎপন্ন করলাম সি বা লিকুইড সালফিউরিক অ্যাসিড, যেটাকে আমরা বিভিন্ন বিক্রিয়ায় ব্যবহার করতে পারবো, যেটা আমাদের অ্যাকচুয়াল অ্যাসিড। ঠিক আছে, তো এই ছিল আমাদের আজকের ক্লাস। তোমরা আমাদের এই সকল ক্লাসগুলোর আপডেট রেগুলার পেতে আমাদের ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপের সঙ্গে যুক্ত থাকবে, নিজেরা যুক্ত থাকবে এবং ফ্রেন্ডদেরকেও ইনভাইট করে দিবে। আশা করি আজকে যা পড়াইলাম ক্লাসে সবাই বুঝতে পারছো। পরীক্ষায় এই ধরনের টপিকগুলো সলভ করে গেলে ইনশাল্লাহ অ্যান্সার করতে প্রবলেম হবে না। তো ধন্যবাদ সবাইকে, আশা করি সবারই পরীক্ষা ভালো হবে। আসসালামু আলাইকুম।